সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনলাইন ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সিরাজউদ্দৌলা নাটক। কি বলেছি? সিরাজউদ্দৌলা নাটক। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নাটকের উদ্ভব বিকাশ নিয়ে আমরা একটু আলোচনা করব এবং সিরাজউদ্দৌলা নাটকের প্যাটার্ন বা গঠনশৈলী নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আশা করছি সাথেই থাকবেন যতক্ষণ আমাদের ক্লাসটি শেষ হচ্ছে। একটা সময় নাটককে বলা হতো দৃশ্যকাব্য। কি বলেছি? দৃশ্যকাব্য। কিন্তু আপনি যদি দৃশ্যকাব্য বলেন তাহলে কিন্তু বর্তমান নাটক সম্পর্কে আপনার কিন্তু ধারণাটা অস্বচ্ছ রয়ে যাবে। কারণ দৃশ্যকাব্য মানে কি? দৃশ্যকাব্য অর্থাৎ যেটাতে আপনি শুধু দেখতে পারবেন। নাটক কিন্তু শুধু আমরা দেখি না, আমরা শুনি। দ্যাট মিনস দেখা এবং শোনার সমন্বয়। তাহলে বর্তমানে আপনাকে বলতে হবে দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য, এই দুইটার সমন্বয়ে আপনার কি হবে? একটি নাটক তৈরি হবে। আর দুইটার সমন্বয় না হলে কিন্তু বর্তমানে কোনো নাটক এটা হচ্ছে না। হয় যেমন মূকাভিনয়ের মাধ্যমে যে অভিনয়গুলো হয় সেটা আপনি বলতে পারেন দৃশ্যকাব্য, অর্থাৎ সেটাতে কোনো সাউন্ড বা কোনো কথা, কোনো সংলাপ কিছু থাকবে না। মূকাভিনয় জাস্ট মুখ দিয়ে বা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অভিনয় থাকবে, উইদাউট সাউন্ড, কোনো ধরনের সাউন্ড থাকবে না, সেটা মূকাভিনয়। তো এই নাটক, বাংলা এই নাটকটি কিন্তু এসেছে মূলত, এই নাটকটির উৎপত্তি হয়েছে কিন্তু সেই গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক শব্দ হচ্ছে ড্রামা। এই ড্রামা থেকে কিন্তু নাটক শব্দের উৎপত্তি। এই ড্রামা শব্দের অর্থ হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে হচ্ছে কোনো কিছু করা। নিশ্চয়ই বুঝতে পারছেন, অ্যাকশন মানে হচ্ছে কোনো কিছু করে দেখানো। ওকে, কোনো কিছু করে দেখানো। তো বাংলায় দেখুন নাটক, নাট্য, নট, নটি। কি নটি শব্দ শুনে কি হাসি আসতেছে? অনেক অঞ্চলে নটি শব্দটা অবশ্য গালি হিসেবে ব্যবহার করে। হ্যাঁ, যেমন সিলেটের প্রায় অঞ্চলে, মানে সিলেটের বিভিন্ন জায়গাতে কিন্তু এটা গালি হিসেবে ব্যবহৃত হয়। যখন মেয়েদের উপরে আক্রোশ বেশি জমে যায় তখন কিন্তু তারা এটা গালি হিসেবে ব্যবহার করে, যেমন টির ফুরি। আসলে নটি কিন্তু খারাপ না, নট, নটি। নট মানে হচ্ছে অভিনেতা, নটি মানে হচ্ছে অভিনেত্রী। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আসলে খুব খারাপ গালি না। তো এই নাটক এবং নাট্য, নট এবং নটি, এই চারটি জিনিসই এসেছে, এই চারটি শব্দই এসেছে নট ধাতু থেকে। কোন ধাতুর কথা বলছি? নট ধাতু থেকে। এই নট ধাতু শব্দের অর্থ হচ্ছে নাড়াচাড়া করা। কি বলছি? নাড়াচাড়া করা। তো আগে নাটকে মূলত চারটি বিষয়, কয়টি বিষয়ের কথা বলছি? 4, 1, 2, 3, 4, এই চারটি বিষয় নির্ভর করতো। চারটি বিষয় অর্থাৎ চারটি বিষয়ের উপর নির্ভর করে একটি নাটক রচিত হতো। কি কি? নাম্বার 1 কাহিনী, নাম্বার 2 চরিত্র, নাম্বার 3 সংলাপ, নাম্বার 4 হচ্ছে পরিপ্রেক্ষিত। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কাহিনী, চরিত্র, সংলাপ, পরিপ্রেক্ষিত, এই চারটির সমন্বয়ে একটি নাটক তৈরি করা হতো। তবে অ্যারিস্টটলের সময় কিন্তু আরো একটি বিষয় প্রাধান্য ছিল, সেটা হচ্ছে সে 3টি বিষয়ের উপর খুব গুরুত্ব দিত। নাম্বার 1 সময়রৈক্য। কি বলছি? সময়রৈক্য। নাম্বার 2 স্থানের ঐক্য। নাম্বার 3 ঘটনারৈক্য। এই 3টা জিনিসের উপর কি করতো? সে গুরুত্ব দিত। এই 3টার সমন্বয়ে সে কি নাটক তৈরি করার চেষ্টা করত। আধুনিক নাটকগুলো কিন্তু নানা প্রক্রিয়ায় হয়। কোনো নাটক দেখবেন আপনি চরিত্র প্রধান নাটক, আবার কোনো নাটক দেখবেন আপনি কাহিনী প্রধান নাটক, আবার কোনো নাটক দেখবেন আপনি কি অর্থাৎ পরিবেশ প্রধান বা চিত্র প্রধান নাটক, স্থান প্রধান নাটক। তাহলে চরিত্র প্রধান নাটকও আছে, কাহিনী প্রধান নাটকও আছে আমাদের, কিংবা স্থান প্রধান নাটকও রয়েছে। তো এই নাটকগুলোর মধ্যে মানে সবগুলো নাটকেরই কিন্তু দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে মিলনাত্মক এবং আরেকটা দিক হচ্ছে বিয়োগাত্মক। মিলনাত্মক এবং বিয়োগাত্মক। নরমালি আমরা বাংলা সিনেমায় যেটা হয়, আমরা সব সময় দর্শকরা কিন্তু মুখিয়ে থাকি, বিশেষ করে বাংলা
সিনেমাগুলোর দিকে কিন্তু আমাদের চিন্তা চেতনা, আমরা যারা দর্শক, আমাদের কিন্তু চিন্তা ভাবনা এরকম থাকে যে আমরা মিলনাত্মক কাহিনীগুলোই আমরা পছন্দ করি। আগে পরে যাই হোক না কেন, মানে সবশেষে নায়ক নায়িকা কি হবে, একে অপরের সাথে মিলেমিশে যাবে এবং একসাথে ফটো তুলবে। বুঝতেই পারছেন, হাসি খুশি পরিবার, এটাকে বলা হয় কি মিলনাত্মক। বিয়োগাত্মক ইউরোপিয়ান বেশিরভাগ সিনেমাগুলোতে প্রায় আপনি দেখবেন যে বিয়োগাত্মক সিনেমাগুলোতে, আবার নাটকগুলোতে আপনারা দেখবেন যে বিয়োগাত্মক। তবে বিয়োগাত্মক মিলনাত্মকের চেয়ে বিয়োগাত্মক নাটক সবচেয়ে বেশি টাচ করে দর্শককে। তো একটি নাটক মানে তৈরির পেছনে কিন্তু একজন নাট্যকারকে দুইটা জিনিসই মাথায় রাখতে হয়, যে দর্শকের হৃদয় যদি সে টাচ করতে চায় তাহলে সে সেখানে হাস্যরস প্রদান করতে পারে, অথবা সে করুণ রস সেখানে ইনক্লুড করতে পারে। দুইটা, হাস্যরস এবং করুণ রস। আর অনেক রস রয়েছে, আপনারা জানেন, শৃঙ্গার রস, বীর রস, অনেক রস রয়েছে। তবে এই দুইটা মানে দর্শককে সবচাইতে বেশি আন্দোলিত করে, তার হৃদয়কে সবচাইতে বেশি টাচ করে। একটি নাটক আপনি রচনা করতে গেলে অর্থাৎ এই দুইটা জিনিস আপনাকে মাথায় রেখে আপনাকে কি করতে হবে, নাটক রচনা করতে হবে। এখন আসুন আমরা নাটকের প্রকার ভেদে। নাটক হচ্ছে প্রধানত 5 প্রকার। কয় প্রকার বলছি? 5 প্রকার নাটক বলছি। নাম্বার 1 ট্র্যাজেডি। এটি সবচাইতে বেশি মানে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি ফেমাস ট্র্যাজেডি নাটক। নাম্বার 2 কমেডি নাটক। ট্র্যাজেডির পরে যার স্থান সে হচ্ছে কমেডি, মানে হাস্যরস প্রধান। আপনারা জানেন যে চার্লি চ্যাপলিনের কথা আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, মিস্টার বিনের কথা আপনারা নাম শুনেছেন। সমস্ত বিশ্বে কিন্তু এই দুজন ব্যক্তি কিন্তু খুব আলোচিত। উইদাউট সাউন্ড, কোনো সাউন্ড নাই, কোনো সংলাপ নাই, কিচ্ছু নাই, শুধু তাদের মানে অঙ্গভঙ্গি দিয়ে তারা কি করেছে, অর্থাৎ কমেডির মধ্য দিয়ে তারা কিন্তু অভিনয় করেছে এবং তারা খুব বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এখনো কিন্তু মানে মিস্টার বিন কিন্তু খুব জনপ্রিয়। তো এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে মেলোড্রামা। কি বলছি? মেলোড্রামা। এরপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে ট্র্যাজি কমেডি। কি বলছি? ট্র্যাজি কমেডি। এবং 5 নাম্বার হচ্ছে প্রহসন। কি কথা বলেছি? প্রহসন। মূলত এই 5 প্রকারই হচ্ছে মানে এই 5 প্রকারই হচ্ছে নাটক। এই 5 প্রকারের মধ্যেই সবগুলো নাটক নির্মিত হয়ে থাকে। তো যেটা বলতেছিলাম, 1795 সাল, কত সালে কথা বলছি? 1795 সালের 27 নভেম্বর। এটা কিন্তু বাংলা নাটকের জন্য সবচাইতে উল্লেখযোগ্য একটি সাল এবং উল্লেখযোগ্য একটি তারিখ। 1795 সালের 27 নভেম্বর। এই তারিখে কি হয়েছিল? এই তারিখে বাংলা ভাষার, বাংলা সাহিত্যের প্রথম যে নাটকটি মঞ্চস্থ হয়, এটি কিন্তু মৌলিক নাটক। এটি হচ্ছে একটি অনুদিত নাটক, নাম হচ্ছে ছদ্মবেশ। কি বলছি? ছদ্মবেশ। এটি কে লিখেছে, অনুবাদ করেছেন? এটি অনুবাদ করেছেন হেরাসিম লেবেদেভ। কে বলছি? হেরাসিম লেবেদেভ। সেই কি করছে? অনুবাদ করেছে। কার নাটক অনুবাদ করেছে? গোলকনাথ দাস। তার শিক্ষক, তার শিক্ষকের নাম হচ্ছে গোলকনাথ দাস। এই গোলকনাথ দাসের যে নাটক, সেই নাটকের নাম হচ্ছে দ্য ডিসগুইজ। এই নাটকটির অনুবাদ করেছে কে? হেরাসিম লেবেদেভ। এই হেরাসিম লেবেদেভ এই নাটকটির অনুবাদ করে যে নামটা দিলেন, সেটার নাম হচ্ছে ছদ্মবেশ। তো এটি কিন্তু মূল নাটক না, অর্থাৎ কেউ মানে কোনো বাঙালি রচনা করলেন, মানে করলেন না, মূল নাটক মঞ্চস্থ করলেন না, মঞ্চস্থ করলেন অনুদিত নাটক। সুতরাং অপূর্ণতা থেকেই এলো। 19 শতকে যদিও বাংলা নাটকের জয় জয়কার চলছিল, কিন্তু তারপরেও মানে বিষয় হলো যে আমাদের প্রথম কখন সূচনা হলো এটি কিন্তু আমাদের দেখতে হবে, অর্থাৎ মৌলিক নাটক দিয়ে। আপনারা জানেন 1857 সাল। 1857 সাল কি নানা কারণে কিন্তু সেরা। এক হচ্ছে সিপাহী বিপ্লব হয়েছিল, আপনাদের মনে আছে? 1757 কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1757 সালে পলাশীর যুদ্ধ হয়েছিল এবং 1857 সালে কি সিপাহী বিপ্লব হয়েছিল। হ্যাঁ, এইটাই মনে রাখুন যে 1857 সালে একই সাথে সিপাহী বিপ্লব হয়েছিল এবং একই সাথে বাংলা নাটকের প্রথম উত্থান ঘটেছিল কত? 1857 সালে। কোন নাটকের মধ্য দিয়ে? অভিজ্ঞান শকুন্তলম। এই নাটকের মধ্য দিয়ে প্রথম কি হয়েছিল? বাংলা নাটকের, মৌলিক নাটকের প্রথম উত্থান ঘটেছিল। খেয়াল ব্যাপার।
তাহলে নিশ্চয়ই আপনারা জানতে ইচ্ছে করছে এই নাটকটি কে রচনা করেছে। হ্যাঁ, এই নাটকটি রচনা করেছিল নন্দকুমার রায়। ভদ্রলোকের নাম কি? নন্দকুমার রায়। এই ভদ্রলোক প্রথম কি করেছিলেন, তার নিজের নাটক, এই নাটকটি এবং বাংলা ভাষায় এটি মঞ্চস্থ করেছিলেন। তাহলে আবার কিন্তু প্রশ্ন থেকে যায়, যদিও বাংলা ভাষায় নিজের রচিত নাটক, এটি কি সার্থক নাটক? প্রশ্ন কিন্তু থেকে যায়। সার্থক নাটক কিনা এই প্রসঙ্গে আমি এখন আসছি। বলছিলাম 1857 সালের পরের বছর, অর্থাৎ 1858 সাল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার। এই 1858 সালে রত্নাবলী নাটক একটা মঞ্চস্থ হচ্ছিল। এই নাটকটি দেখতে আসছিলেন বাংলা ভাষার, বাংলা সাহিত্যের সবচাইতে যশস্বী একজন কবি, সবচাইতে যশস্বী একজন নাট্যকার, নাম হলো মাইকেল মধুসূদন দত্ত। আপনারা তাকে এক নামে চেনেন, যারা বাংলা ভাষাভাষী, বাংলা সাহিত্য নিয়ে যারা পঠন পাঠন করে, তারা মাইকেল মধুসূদন দত্তকে এক নামে চিনেন, চিনার কথা, ইংরেজরাও চেনার কথা। তো এই ভদ্রলোক বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা নাট্য জগতে কিন্তু হাজার বছর কি করেছেন, এগিয়ে দিয়েছেন। তো এই ভদ্রলোক যখন এই রত্নাবলী নাটকটি যখন দেখতে এলেন, এই রত্নাবলী নাটকটি দেখতে এসে ওনার ভেতরে কিন্তু একটু কনফ্লিক্ট লাগলো যে এগুলো কি হচ্ছে, এইসব পচা মাল, এসব পচা জিনিস কেন মঞ্চস্থ করছে, কিন্তু বেসিক কিছু নাই, মৌলিকত্ব নাই এগুলোর ভিতরে। তখন উনি কি করলেন, নিজে নাটক রচনায় মনোনিবেশ করলেন এবং ওনার সম্পূর্ণ সত্তা দিয়ে প্রথম যে নাটকটি তৈরি করলেন 1958 সালে, সেটার নাম হলো শর্মিষ্ঠা। কি বলছি? শর্মিষ্ঠা। এরপর আমরা অনেক নাট্যকারকে দেখেছি। আমরা দেখেছি দীনবন্ধু মিত্রের আমরা নাটক দেখেছি, নীল দর্পণ। এরপর আমরা দেখছি গিরিশচন্দ্র সেন। এরপর আমরা দেখছি দ্বিজেন্দ্রলাল রায়। হ্যাঁ, তবে মাইকেল মধুসূদন দত্তের সবচেয়ে সেরা নাটক আপনারা যদি বলেন যে ঐতিহাস নির্ভর, সেটা হচ্ছে কৃষ্ণ কুমারী। যেহেতু আমাদের সিরাজউদ্দৌলা নাটকটি ঐতিহাসিক, সেহেতু মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারীটা প্রসঙ্গক্রমে আমাদের আলোচনায় আসে। তো সিরাজউদ্দৌলা এই নাটকটি যারা যারা লিখেছেন তাদের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ, আরেকজনের নাম হচ্ছে শচীন সেনগুপ্ত, আরেকজনের নাম হচ্ছে সিকান্দার আবু জাফর। তারা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কি কি নাম বলেছি? গিরিশচন্দ্র ঘোষ, শচীন সেনগুপ্ত, সিকান্দার আবু জাফর। তো এই দুইজনের মধ্যে কার মধ্যে? গিরিশচন্দ্র ঘোষ এবং শচীন সেনগুপ্ত, এই দুইজন থেকে কিন্তু সিকান্দার আবু জাফর ডিফারেন্ট। ওয়াই? মানে কেন ডিফারেন্ট, কেন অন্যতম? কারণ হচ্ছে উনি সিরাজকে বাঙালির করে তৈরি করেছেন, সিরাজকে বাঙালির জননেতা করে তৈরি করেছেন, একজন দেশপ্রেমিক করে তৈরি করেছেন। উনি নাটকের শেষ প্রান্তে এমনভাবে নিয়ে গেছেন, শেষ প্রান্তটি, শেষ পর্বটি এমনভাবে নিয়ে গেছেন, সিরাজ বন্দী হয়েছে, সিরাজকে মারা হয়েছে, কিন্তু তার যে আর্তহাহাকার, তার যে অসমাপ্ত কাজ, সেটা মনে হচ্ছে যে পরবর্তী দর্শকের উপর সে গিয়ে ছেড়ে দিয়েছে, যে তার এই মৃত্যুর পরবর্তীতে দর্শকরা নিজেই আন্দোলিত হয়ে তার অসমাপ্ত কাজটি কি করবে? শেষ করবে। তা আপনারা জানেন যে সিকান্দার আবু জাফরের এই ইয়েটি নিয়ে পরবর্তীতে কিন্তু কি হয়েছে? সিনেমা হয়েছে। আপনারা জানেন যে অর্থাৎ সিরাজউদ্দৌলা এই নাটকটি নিয়ে কিন্তু সিনেমা হয়েছে। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্র, সিরাজ চরিত্রে যে অভিনয় করেছে তার নাম হচ্ছে আনোয়ার হোসেন। আপনারা জানেন সে কিন্তু তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। তো আপনারা জানেন ঐতিহাসিক নাটক অনেকেই লিখেছেন, তার মধ্যে দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন শাহজাহান। আপনারা জানেন কার নাম বলছি? দ্বিজেন্দ্রলাল রায়, তার নাম হচ্ছে DL রায়। কি লিখেছে? শাহজাহান। এটি যেরকম মানে ঐতিহাসিক, আমাদের সিরাজউদ্দৌলা নাটকই, সিরাজউদ্দৌলা নাটকটি ঐতিহাসিক। তো ইতিহাস অক্ষুণ্ণ রেখে নাটক নির্মাণ করা কিংবা সাহিত্য নির্মাণ করা কিন্তু চারটিখানি বিষয় নয়। যিনি লেখেন তিনিই বুঝেন যে ইতিহাস অক্ষুণ্ণ রেখে শিল্পবোধ, শিল্প সুসজ্জিত করে এটাকে মানে প্রকাশ করা, বিকাশ করা এবং বই আকারে, নাটক আকারে বের করার মধ্যে অনেক বেগ পেতে হয় একজন নাট্যকারকে। তো এই জিনিসটি করতে পেরেছিলেন এবং সফলভাবে করতে পেরেছিলেন কে? সিকান্দার আবু জাফর। উনি যদিও কবি ছিলেন, কিন্তু পরবর্তীতে ওনার
মানে সাংবাদিকতার পাশাপাশি উনি সবচেয়ে বেশি মনোনিবেশ করেছিলেন নাটকে, এবং উনি ফেমাসও হয়েছিলেন কি নাটক দিয়ে।